বড় মামির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বড় মামি চোখের জল মুছে বলে উঠলেন, এই কথাগুলো কেন বললাম জানিস আরও? তোর মেজো মামি তোকে দেখতে পায় না, সেটা তো জানিস। সে চায় না এ বাড়িতে থাক, সে নানা রকম কথা বলবে, তোর গায়ে হাত তুলবে, এগুলো তুই মানবি না। সে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই এখন থেকে যে যেমন আচরণ করবে তুইও সেরকমই আচরণ করবি। আমি দেখে আসছি, যে যা বলে তুই সেটাই করিস। তুই নিজেকে অসহায় মনে করিস, কারণ এতিম তুই। আরে বোকা, এই পৃথিবীতে সবাইকেই তো মরতে হবে, দুদিন আগে আর পরে। তাই এখন থেকেই নিজেকে শক্ত কর, কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবি না। এখন তোর ক্যারিয়ার করার সময়, মন দিয়ে পড়াশোনা কর। এবার আহির দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি জানি তুমি আরুকে কত ভালোবাসো, তোমার কাছেও নিরাপদ থাকবে। তুমি ওকে নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো, তবে 2 দিনের বেশি থাকার পারমিশন দিব না। ও না থাকলে আমার ঘর ফাঁকা ফাঁকা লাগে। মামির কথা শুনে আহি বলে ওঠে। ঠিক আছে, আরুকে মাত্র 2 দিনের জন্যই নিয়ে যাব। বড় মামি বলে, আচ্ছা। বিকেল 4:30টায় রেডি হয়ে আমি আর আহি রিক্সার জন্য ওয়েট করছি। এদিকে আহি রেগে যাচ্ছে, একটাও খালি রিক্সা না পাওয়ার জন্য। আহি রেগে গিয়ে বলে, ওহ, ভালো লাগে না, মনে হচ্ছে আজ শহরের সব কাপড়রা রিকশায় উঠে ঘুরে বেড়াচ্ছে। আহির কথা শুনে আমি হাসতে হাসতে নিচে বসে পড়লাম। এই মেয়ে রেগে গেলে ছেলেদের মতো গালি দিবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন গাড়ি পাচ্ছি না তখন আমার অনেক রাগ লাগে। হঠাৎ আহি আমার হাত ধরে টেনে রাস্তায় নেমে দৌড় লাগায়। আমি পাগলের মতো কিছু না বুঝে আহির সাথে দৌড়াচ্ছি। হঠাৎ করে একটা রিক্সার সামনে গিয়ে দৌড়ানো থামায় আহি আর আমি। এখন বুঝতে পারছি কেন আহি আমার হাত ধরে টেনে নিয়ে দৌড় লাগায়। রিক্সাওয়ালা মামা আমাদের এভাবে তার দিকে আসতে দেখে তাড়াতাড়ি রিক্সা ব্রেক চাপে, না হলে রিক্সা আমার আর আহির উপর দিয়ে চলে যেত। রিক্সাওয়ালা ভয়ে ভয়ে বলে উঠলেন, এই যে আপনারা এমনি রাস্তার মাঝখানে দৌড়াইতেছেন কেন? আসেন আসেন, এখনই আমার রিক্সা আপনাদের উপর উঠে যাইতো। আহি আমার হাত ধরে টেনে রিক্সায় উঠায় বসে বলে, আরে মামা, কিসের আসতে আসবো? কতক্ষণ থেকে বসে আছি, একটাও খালি রিক্সা পাচ্ছি না, তাই আপনাকে দূর থেকে দেখে তাড়াতাড়ি করে আপনার রিক্সায় ওঠার জন্য আসছি। কথাটা বলে আমার হাত ধরে উঠে বসে রিক্সায়। আমিও রিক্সায় উঠে বসতেই রিক্সাওয়ালা মামা বলে, কোন দিকে যাবো? আহি ঠিকানা বলে দিতেই রিক্সাওয়ালা তার গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে। আহি আর আরু বসে আছে আহির কাজিন আসিফ চৌধুরীর সামনে। তিনি অবাক হয়ে আরুকে দেখছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার পছন্দের লেখিকা তার সামনে বসে আছে। আসমানি, যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, যাকে আজ পর্যন্ত কেউ রিয়েল লাইফে দেখেনি, আর সে তার সামনে বসে আছে। সে ভেতর ভেতর অনেক অস্থিরতা অনুভব করতে লাগে। কত লেখক লেখিকাকে রিয়েল লাইফে দেখেছে, কথা বলেছেন, কই তাদের দেখে তো কখনো এমন অস্থিরতা অনুভব করেনি। তাহলে এর বেলায় এমন হচ্ছে কেন? এটা ভেবেই তার অস্থিরতা দ্বিগুণ হচ্ছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আহি বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, কখন থেকে বসিয়ে রেখেছো, কিছু বলছো না কেন? কাল যে গল্পটা তোমার কাছে দিয়েছিলাম সেটা পড়েছো, তোমার পছন্দ হয়নি, কিছু বলছো না কেন? আহির কথা শুনে আসিফ একটু নড়ে চড়ে বসে। সে একবার আরুর দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে না, আমি আসলে ভাবছিলাম, কি ভাবছিলে শুনি? এতটুকু বাচ্চা মেয়ে কিনা ফেমাস রাইটার। আসিফের কথা শুনে আরো একটু নড়ে চড়ে বসে বলে, কেন? আমাকে দেখে কি আপনার বাচ্চা মেয়ে মনে হচ্ছে? আরুর দিকে তাকাতেই আসিফ দেখে আরু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। আরুর তাকানোটা দেখে আসিফ একটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, না, আসলে আমি এভাবে বলিনি। কিভাবে বলেছো তুমি? আহি ফট করে কথাটা বলে ওঠে। আহির কথা শুনে এবার আসিফ গলা খাঁকারি দিয়ে বলে, আমি বলছি এত অল্প বয়সে এত সুন্দর লেখা কিভাবে? তোমার লেখা অসম্ভব সুন্দর। আমি তোমার অনেক বড় ফ্যান। আমি ফেসবুকে গল্প পড়ি তোমার। আসিফের কথা শেষ হতে আহি বলে, আমরা বুঝতে পারছি তুমি ওর অনেক বড় ফ্যান, এ কথাগুলো বাদ দিয়ে মূল কথায় আসো। আসিফ বলতে শুরু করে, কাল যে গল্পটা আমাকে দিয়েছো সেটা আমি পড়েছি আর অনেক ভালো লেগেছে। আফটার অল আমাদের লেখিকা সাহেবা এত সুন্দর করে লিখেছেন, আমি তো ফিদা হয়ে গেছি। আসিফের কথা শুনে আহি আর আরু একে অপরের মুখ চাওয়াচাই করে হেসে ওঠে। আহি বলে ওঠে, দেখতে হবে না কার বেস্ট? আহির কথা শুনে আসিফ বলে ওঠে, দেখতেই পাচ্ছি। আহি সাতচুন্নির বেস্টু। আসিফের কথা শুনে আরু ফিক করে হেসে উঠল। আর এদিকে আহি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফের দিকে। আর এদিকে আরুর হাসি দেখে আহি আরো রেগে গিয়ে আসিফের চুল ধরে দেয় এক টান। এদিকে আসিফ আরুর হাসির দিকে তাকিয়ে এতটা বিভোর ছিল যে এদিকে আহি যে রেগে তার দিকে এগিয়ে যাচ্ছে সেটা সে বুঝতেই পারেনি। চুলে টান লাগায় আসিফের ঘোর কাটে। সে এবার চেঁচিয়ে বলতে শুরু করে, এই আহি সাতচুন্নি, ছাড় আমারে। ছাড়বো না। তুমি আমার এই সাতচন্নি বললে কেন? সাতচুন্নিকে সাতচুন্নি বলবো না তো কি বলবো? তুই তো পুরাই পেতনির মতো দেখতে। আসিফের কথা শেষ করতে আহি তার চুল আরো শক্ত করে টেনে ধরে। আসিফ চুল টানায় ব্যথা পেয়ে বলে ওঠে, থাম বইন থাম, তুই সাতচুন্নি না, তুই বিশ্ব সুন্দরী। ছাইড়া দে বইন আমার।
আমি আর কোনোদিন তোর পিছনে লাগতাম না। আসিফের কথা শুনে আহি আসিফের চুলগুলো ছেড়ে দেয়। আসিফ চুলগুলো ছাড়া পেতেই আরুর দিকে তাকায়। এতক্ষণ এদের মারামারি দেখে আরু অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। আরুর সামনে ছোট বোনের হাতে মার খেয়ে অনেক লজ্জা পায় আসিফ। আহি আরুর দিকে তাকিয়ে বলে, আরে অবাক হোস না, ই আমার চাচাতো ভাই। আহির কথা শুনে আমি অবাক হয়ে যাই। তারা চাচাতো ভাই বোন, তার জন্য এভাবে কথা বলছিল একে অপরের সাথে। আসিফ বলে ওঠে, কিছু মনে করো না, যে ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। তোমার লেখা গল্প আমি ছাপতে শুরু করেছি আজ থেকেই। কতগুলা বই ছাপাবো সেই ব্যাপারে জানার জন্য তোমায় ডেকেছি। আর 2 মাস পর বইমেলা। আমি কি বলবো বলুন? আমি তো এর আগে বই ছাপাতে দেইনি। এটা আমার প্রথম গল্প, যেটা বই আকারে ছাপা হবে। তাই এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার কথা শুনে আহি বলতে শুরু করে, তুমি তো বই ছাপাও, তোমার তো একটা আইডিয়া আছে কতগুলো বই ছাপানো লাগবে। আমি মনে করি কমপক্ষে 1 লক্ষ বই ছাপানো লাগবে, কারণ আসমানির লেখা গল্প প্রথম বই আসতে চলেছে। আর পাবলিক কি বসে থাকবে? আসিফ ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে। 1 লক্ষ বই ছাপানো লাগবে? আহি বলে, এতগুলো বই ছাপাতে তো অনেক খরচ। তা তো হবেই। বই আকারে বের করলে বইয়ের মোট পেজ থাকবে 235টি। বইয়ের দাম 230 টাকা করে বিক্রি করতে হবে। তার মধ্যে 35% আমাকে দিবা। এই বইগুলো গোটা বাংলাদেশে বইমেলাতে বিক্রি করা হবে। আমাদের লোক প্রতিটি জেলায় এই গল্পের বই সেল করবে। তুমি জাস্ট এবার আমাদের এখানে বইমেলায় বিকেলে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসবে। তুমি কি রাজি? আসিফ ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর ওখান থেকে আহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আহি আর আসিফ ভাইয়া। এদিকে ভার্সিটি থেকে এসে আমি ফ্রেশ হতে যাওয়ার আগে ড্রয়িং রুম থেকে বলে উঠলাম, আরো আমার কফি দিয়ে যা। এটা বলে এই রুমে এসে শুয়ে পড়লাম। আজ অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই ফ্রেশ না হয়ে শুয়ে আছি। কফি খেয়ে তারপর ফ্রেশ হব। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আরও কফি আনছে না। এটা দেখে আমার অনেক রাগ উঠছে। একে দিয়ে কোনো কাজ ঠিক মতো হবে না। এবার কিছুটা জোরে বলে উঠলাম, আরও কফি দিয়ে যা। কখন তোকে কফি দিতে বলেছি, শুনতে পাসনি আমার কথা? এটা বলে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। আরোর অপেক্ষায় থাকলে আর ফ্রেশ হওয়া লাগবে না। ফ্রেশ হয়ে এসে দেখি এখনো কফি আনেনি। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেছে। যেই না রুম থেকে বের হতে যাবো, দেখি মা আসছে কফির মগ নিয়ে। তাই বাইরে না গিয়ে বিছানায় বসলাম। মা আমার হাতে কফি দিতেই বলে উঠলাম, মহারানী কোথায়? কখন ওকে কফি দিতে বলেছি, এখনো দেয়নি। ওর অনেক দেমাগ হয়ে গেছে না? ওর তো এখন পরীক্ষা নেই, যে পড়াশোনা নিয়ে ব্যস্ত সে। আরও বাড়িতে নেই। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বলি, কি বললা? আরো বাড়িতে নেই? কোথায় গেছে ও? আরও আহিদের বাসায় আছে। কখন গেছে ও? বিকালে। বিকালে গেছে? এখন রাত 8টা বাজে। মহারানীর এখনো আসার সময় হয়নি। কখন আসবে? আজ আসবে না, 2 দিন থাকবে। আহি আসছিল ও আরুকে নিতে। মেয়েটা কোথাও যেতে পায় না, তাই থাকুক না 2 দিন, তাতে ওরও মাইন্ড ফ্রেশ হবে। সামনে পরীক্ষা, আর ও এখন বেড়ানো লাগাইছে। পরীক্ষা তো কি হয়েছে? কি হয়েছে মানে? পড়াশোনা বাদ দিয়ে ও এখন বেড়াবে? আমার আরও এত গাধা স্টুডেন্ট না যে রাত দিন 24 ঘন্টাই তাকে পড়তে হবে। হ্যাঁ, তোমার আরো কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার জানা আছে। আব্রাহামের মার কথা না বাড়িয়ে চলে গেলেন। এদিকে কলিং বেল বাজতে এক মহিলা এসে দরজা খুলে আরুকে দেখে জড়িয়ে ধরে বলে উঠলেন, তোর এতদিন পর আমার কথা মনে হলো? আরে মনি, তোমার কথা সব সময় মনে হয়। কথা হয় তা তো জানি আমি। আরে মনি, আমার পরীক্ষা ছিল, তাই আসতে পারিনি। বুঝলাম। তা কেমন আছিস? ভালো আছি মনি, তুমি? আমিও ভালো আছি। তোমরা কি দরজায় দাঁড়িয়ে কথা বলবা নাকি আমাদের ভেতরে ঢুকতে দিবা আম্মু? ও ভালো কথা বলেছিস আহি, আয় তোরা ভেতরে আয়। দেখ আমি কেমন মন ভোলা, তোদের বাইরেই দাঁড়িয়ে রেখেছি। কথাটা বলে উঠলেন আহির আম্মু। আহি, আসিফ আর আরু ভেতরে প্রবেশ করে। আহি আর আরু রুমে গিয়েছে ফ্রেশ হতে। লাইভে আজ প্রথমবার ফেমাস রাইটার আসমানি। ইতিমধ্যে 50,000 মানুষ লাইভ দেখছে। আজ প্রথমবার ফেমাস রাইটার আসমানির কণ্ঠ শুনতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে লাইভে। লাইভে একটা গান গেয়েছেন ফেমাস রাইটার আসমানি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেজারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। হাজার হাজার মানুষ কমেন্ট করছে, সবাই অনেক প্রশংসা করছে তার গান শুনে। অন্ধকার রুমে বসে লাইভ করছেন। তাকে দেখার জন্য বাকুল হয়ে আছে তার ফলোয়াররা। বারবার তাকে অনুরোধ করছে। তখনই তিনি জানান এবার বইমেলায় তার বই আসছে, আর তিনি এবার বইমেলায় জানাবেন। এই কথা শুনে সবার মনে একটা খুশির ঝলকানি দেখা যায়। লাইভ থেকে বের হয়ে যায় আসমানি।
ওরফে আমাদের নায়িকা আরু। বা দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। আমি ভাবতে পারিনি তুই এত ভালো গান গাইতে পারিস। সত্যি বলছিস? দোস্ত, আমি তো ফিদা হয়ে গেছি। তাই নাকি? বেব। দুজন কথাটা বলে হাসতে শুরু করলো। হাসতে হাসতে দুজনের চোখে পানি চিকচিক করছে। আরু হাসি থামিয়ে বলল, বইমেলার দিনকে আমি যেতে পারবো? কেন পারবি না? আব্রাহাম ভাই আমাকে স্কুল যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে দেয় না। তোর আব্রাহাম ভাইকে আমার মাঝে মাঝে মারতে ইচ্ছে করে। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করে আরু। তুই যেখানে খুশি যা, তাতে আব্রাহামের কি? ওই তো আর তোকে কোথাও নিয়ে যায় না, আবার একাই যেতেও দেয় না। দেখিস এখন ভাব দেখাচ্ছে, পরে তোর ভাই বউয়ের কাছে পাত্তা পাবে না। আহির কথা শুনে মনে পড়ে গেল সেদিন রাতে আব্রাহাম ভাইয়ের বলা কথাটা। আহির দিকে তাকিয়ে বললাম, পাত্তা পাবে না কেন? তার তো প্রেমিকা আছে। কি বললি? তোর ওই খারুশ ভাইয়ের প্রেমিকা আছে? হুম। তোকে কে বললো? মেজো মামি ভাইয়ের মেয়ের সাথে আব্রাহাম ভাইয়ের বিয়ের কথা তুলতেই তিনি জানান তার ভালোবাসার মানুষ আছে, তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। আচ্ছা, বাদ দে তার কথা। তুই বল এখন তোর প্ল্যান কি? কিসের প্ল্যান? আরে গাধা, এসেছি পর কোথায় ভর্তি হবি? আহির কথায় ভাবনায় পড়ে গেলাম। তাই তো, এ ব্যাপারে তো কিছু ভাবিনি। আর আব্রাহাম ভাইয়া এখন না হয় আমার খরচ দিচ্ছেন, তখন তিনি বিয়ে করবেন, তখন তো আর আমার খরচ নাও দিতে পারেন। আহিকে বললাম, কি করব তাই ভাবছি রে, দেখা যাক ভাগ্যে কি আছে আমার। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আরো অনেক কথা বলতে বলতে ঘুমিয়ে যায় দুজন। এদিকে একজনের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবতে পারেনি তার প্রিয় মানুষের কণ্ঠস্বর এত সুন্দর, সে তার জান পাখিকে দেখতে পাবে। একবার শুধু তোমাকে পাই আমার খাঁচায় বন্দি করে রাখবো। অনেক জ্বালিয়েছো আমায়, তোমার জন্য কত যে রাত আমার নির্ঘুম পার করতে হয়েছে সেটা আমি শুধু জানি। এই ওর তো আহি, আর কত ঘুমাবি বলতো? আর একটু যান। আরেকটু করে 1 ঘন্টা হয়ে গেল, তাও তোর ওঠার সময় হচ্ছে না। উঠছি, ঘুমাতে দিবি না? বুঝতে পেরেছি আমি। আরো ওঠ, কখন থেকে ডাকছি, 12টা বাজে, আর কত ঘুমাবি? 12টা বাজে? চল নিচে যাই, মনি এসে অনেকবার ডেকেছে আমাদের। আরুর কথা শুনে আহি ফ্রেশ হয়ে আরু আর আহি নিচে যায়। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি বড় মামার কল রিসিভ করতে উপাস থেকে বলে ওঠে, আরো কি করছিস মা? আমি বসে আছি মামা। তুই তাড়াতাড়ি বাসায় আয় তো মা। কেন, কি হয়েছে বাড়িতে? না রে, কিছু হয়নি, তুই বিকালে চলে আসিস। ওকে, আসবনি। আচ্ছা, সাবধানে আসিস। ওকে। কথা শেষ করে সামনে তাকিয়ে দেখি আহি আর মনি আমার দিকে তাকিয়ে আছে। মনি আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? কে কল দিয়েছে? বড় মামা কল দিয়েছিল। কি বললো কল দিয়ে? আমাকে বিকেলে বাড়িতে যেতে বললো। কাল আসলি, আর আজকে তো তোকে যেতে দিচ্ছি না। আমাকে তো যেতেই হবে মনি, আমি কথা দিচ্ছি আমি আবার আসবো, প্লিজ রাগ করো না তোমরা। প্লিজ কথা শোন। কথাটা না শুনে বলে উঠলো আরু, প্লিজ আহি, আমাকে যেতে হবে, পরে আবার এসে থাকবো। আমি জানি এখন কিছু বললেও শুনবে না। ওরে আমার জানু, তুই রাগ করিস না, আমি আবার আসবো। কথাটা বলে আহিকে জড়িয়ে ধরি। বাড়িতে এসে যে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবতেই পারিনি। যে মেজো মামি তার ভাইয়ের ছেলের সাথে কথা বলার জন্য আমার গায়ে হাত তুললো, সে তার ভাতিজা রাফির সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাও আমার মতামত ছাড়া। আহির বাড়ি থেকে এ বাড়িতে ঢুকতে আমি অবাক। বাড়িতে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমার অপরিচিত। আমাকে বসার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে মেজো মামি আমার হাত ধরে সামনে নিয়ে গিয়ে বলে, এই তো আমার আরো এসে গেছে। মেজো মামির কথা শুনে আমি অবাক। তিনি আবারও বলে উঠলেন, এ আমাদের রাফের হবু বউ। মেজো মামির কথা শুনে আমার মাথা ঘুরছে। কি বলে এসব? চারিদিকে এত মানুষের ভিড়, শুধু বড় মামা মামিকে খুঁজছি, তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি কিছু বলতে যাব তার আগেই মেজো মামি আমার হাত ধরে টেনে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আমি বলে উঠলাম, তুমি বাইরে কি সব বলছিলে? আমি বললাম, কেন আমাকে দেখি এটা বললে যে আমি রাফির বউ? যা সত্যি তাই বললাম, তোর সাথে রাফির বিয়ে আজ রাতে। কি বলছো তুমি? আমি এটা করতে পারবো না। মেজো মামি আমার গাল চেপে ধরে বলে উঠলেন, মায়ের মতো যদি এবারও তুই কিছু করিস তো তোকে জানে মেরে দিব। ভালোই ভালোই আমার কথাটা শুনে বিয়েটা করে নে। বলেই রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি বিয়ে করব না মামি, তোমার পা ধরি, আমি এই বিয়ে করব না। বলেই দরজা ধরে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার চোখের সামনে আব্রাহাম ভাইয়ের চেহারা ভাসছে। আমার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। আমি কি তাকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো? আল্লাহ, তুমি রহম করো, রহম করো তোমার এই এতিম বান্দার উপর। বড় মামি, তুমি কোথায়? হ্যাঁ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বিয়ে পড়ানোর 1 মিনিট আগে কেউ চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে হবে না। সবাই সামনে তাকিয়ে দেখে আব্রাহাম বাড়ির ভিতরে ঢুকে সামনে এগিয়ে আস্তে আস্তে কথাটা বলে। বিয়ের ভরা আসরে আব্রাহাম ভাই আমার গালে এক থাপ্পড় মেরে বলে ওঠে, তো সাহস কি করে হয় আমার বাচ্চা পেটে নিয়ে অন্য কাউকে বিয়ে করার? আব্রাহাম ভাইয়ের কথা শুনে বিয়ে বাড়ির সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে আমার কোনো খেয়ালই নেই। আব্রাহাম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। এদিকে মেজো মামির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তিনি বলে উঠলেন, কি বলছো তুমি আব্রাহাম? আমি ঠিকই বলছি, আরো আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এবার রাফি বলে ওঠে, কি সব আজে বাজে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে।
বরং তোর মাথা ঠিক নেই, তার জন্য আমার বাচ্চার মাকে তুই বিয়ে করতে চাইছিলি। আমি বিশ্বাস করি না যে আব্রাহাম আরুকে দেখতে পারে না তার বাচ্চা কিনা আরুর পেটে। তোর বিশ্বাস করা বা না করা এতে আমার কিছু যায় আসে না, আরু আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে কিভাবে তুই আরুকে বিয়ে করবি? আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। মেজমামি বলে উঠলেন, আরও তোমার বউ, তার প্রমাণ কি? আব্রাহাম ভাইয়া দুটো পেপার রাফির হাতে দিতে রাফি অবাক হয়ে তাকায়, একবার কাগজের দিকে একবার আব্রাহাম আরুর দিকে। হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, ফুপি, তুমি তো বলেছিলে আরু ভার্জিন, তাহলে ও কি করে আব্রাহামের বাচ্চার মা হতে যাচ্ছে? তুই বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এ মুখ পুরে তলে তলে এসব নষ্টামি করবে। চাচি, মুখ সামলে কথা বলেন, যার ব্যাপারে কথা বলছেন সে আমার বিবাহিতা স্ত্রী। আব্রাহামের হুঙ্কারে সবাই চমকে ওঠে। শান্ত স্বভাবের ছেলেটা হঠাৎ এমন রেগে যাওয়ায় সবাই চমকে ওঠে। আমার মাথা কেমন ঘুরছে, আমি সব ঝাপসা দেখছি। এমন করতে করতে মাথা ঘুরে পড়ে গেলাম। আরুকে এভাবে পড়ে যেতে দেখেই আব্রাহাম সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম দৌড়ে আরুর কাছে এসে নিচে হাঁটু করে বসে আরুর মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, এই আরু, কি হয়েছে তোর? টাকা আমার দিকে। এই, আমি এসে গেছি। মেজমামি বলে উঠলেন, ঢং দেখে জান বাঁচে না। সবাই যখন ওর আসল সত্যটা জেনে গেছে, এখন ঢং করতে শুরু করেছে। আব্রাহাম মায়ার উদ্দেশ্যে বলে, তুই তো মেডিকেলে পড়ছিস, তুই একটু দেখ না ওকে। মায়া বলে, আমি দেখছি, তুমি টেনশন করো না। আমি টেনশন না করে কি করব বল, ওর এই অবস্থা। আমি দেখছি। বলে মায়া আরুর পালস চেক করে। আরুর পালস খুব আস্তে আস্তে চলছে। মায়া আরুর প্রেশার চেক করে দেখে প্রেশার অনেক কম। আর রিপোর্ট অনুযায়ী যেহেতু আরু প্রেগনেন্ট, এতে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে আব্রাহামের উদ্দেশ্যে বলে, ভাই, আমার খুব টেনশন হচ্ছে। আর ওর অবস্থা ভালো না, ওর পালস রেট খুব আস্তে আস্তে চলছে, প্রেশার অনেক কম। ওকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। মায়ের কথা শুনে আব্রাহামের দুনিয়া থমকে গেছে। ওর কানে বাজছে আরুর অবস্থা ভালো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ও তাড়াতাড়ি করে আরুকে কোলে তুলে বাইরে ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের সাথে আলাপ করে। কি দিন এলো রে, বিবাহিত আর এক বাচ্চার মাকে নিয়ে টানাটানি করে। আরেকজন বলে, জানিস না, এর মাও বিয়ের দিন পালিয়ে গিয়েছিল, আর মেয়ে তো একা একা বিয়ে করে নিয়েছে। অপরজন বলে, আরুর নামে সিমির ভাগে সব সম্পত্তি আছে, আর মিমি তো আরুকে পছন্দ করে না। ওই সম্পত্তির জন্য আর ভাই ছেলের সাথে জোর করেই বিয়ে দিচ্ছিল। আরেকজন বলে। আমারও তাই মনে হচ্ছে। এদিকে আরুর মেজমামির টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। তিনি এত সুন্দর প্ল্যান করলেন, আব্রাহাম সব ভেস্তে দিল। আর এই বজ্জাত আরু দেখতে আলাভোলার পেটে পেটে এত শয়তানি, সে যে বিয়ে করে নিয়েছে সেটা তিনি ঘুণাক্ষরেও টের পায়নি। তিনি রাগের চোটে রুমের জিনিসপত্র ভাঙচুর করছেন। তার অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। এখন তার আরুকে খুন করতে ইচ্ছে করছে। তিনি প্ল্যান করে রাফির সাথে আরুর বিয়ের কথা তুলেন আরুর বড় মামামির কাছে। তিনি সকালবেলা আরুর বড় মামামির কাছে এসে বলেন, আমার কিছু কথা ছিল আপনাদের কাছে। আরুর বড় মামামি একে অপরের মুখ চাওয়াচাই করে বলে উঠলেন, বলো, কি বলবা? আমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে। তোমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে? পছন্দ করে, আর আরুকে বিয়ে করতে চায়। আরুকে রাফি বিয়ে করতে চায়, কথাটা শুনে আরিয়া বেগম চমকে ওঠেন। তার চোখের সামনে 20 বছর আগের ঘটনা ভেসে ওঠে। এমন একদিন 20 বছর আগে মিমি এসে তার ভাইয়ের সাথে সিমির বিয়ের কথা বলেছিল। আরিফ হোসেনের মুখটা থমথমে হয়ে যায়। 20 বছর আগে যে ভুল তিনি করেছিলেন তা এখনো তাকে কুরে কুরে খায়। আরুর দিকে তাকাতেই তার বুকের ভিতর এক যন্ত্রণা অনুভব করে। তিনি বলে ওঠেন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আরুর এখনো বয়স হয়নি, সে এখন একটা বাচ্চা মেয়ে, এখন তার বিয়ে দেওয়া ঠিক হবে না। আর এখানে আরুরও একটা মত আছে। আমি তো এখনই বিয়ে দিতে বলছি না, এখন কাবিন করে রেখে পরে যখন 18 বছর বয়স হবে তখন অনুষ্ঠান করে বিয়ে হবে। মিমির কথা শুনে আরিয়া বেগম বলে উঠলেন, আর ওর এখন বিয়ে দিব না, ও অনেক ছোট, আর তোমার ভাই ছেলের সাথে তো আরোই না। আরিয়া বেগমের কথা শুনে মিমি বলে উঠলেন, কেন, আমার ভাতিজা কোন অংশে কম যে আরুর সাথে তুমি বিয়ে দিবে না? আমি আর আরিফ এখন বর্তমান আরুর গার্জেন, তাই আরুর কবে কখন বিয়ে হবে সেটা আমাদের ব্যাপার। আমিও দেখছি তুমি কি করে রাফির সাথে আরুর বিয়ে আটকাও।